আসিফের দীর্ঘ কথায় হৃদের হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ডে। চোখ উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। ল্যাপটপের কাজ রেখে আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটার দিকে একটা ভ্রু উঁচিয়ে তাকাতেই আসিফ হৃদের মনোভাব বুঝে বলল, ভাই, এখানে কাজী সাহেবের ছেলে হাফেজ সাহেবের নাম্বার আছে। এই লোকটার সাথে কথা বলে হয়তো বাবির সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে। এর জন্য মূলত লোকটার নাম্বার আনতে বলেছিলাম আমাদের লোকদের। হৃদ আসিফের কথায় কোনো উত্তর করল না, বরং হাত বাড়িয়ে এক টুকরো কাগজের পিসটা নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নম্বরের উপর চোখ বুলিয়ে চেয়ারে গা ছেড়ে বসল। নম্বরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্যে বলল, তোর ভাবির লুকোচুরি খেলাটা আমার আর ভালো লাগছে না আসিফ। কি করি বলতো? তোর ভাবিকে যত খুঁজতে যাই ততই সে আমার হাতের বাহিরে যাচ্ছে। এতে আমার ইন্টারেস্ট আরও বাড়ছে। তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ। না, তোর ভাবিকে দুটো থাপ্পড় মারার জন্য হলো আমাকে তাকে দরকার। যা তো এই নাম্বারের লোকটাকে তুলে নিয়ে আয় তো। শালার যতদিন বউকে দুটো থাপ্পড় না মারবো ততদিন শান্তি নেই। যা লোক পাঠা। হৃদের গা ছাড়া কথায় আসিফ চোখ ছোট ছোট করে তাকায় হৃদের দিকে। বউকে দুটো থাপ্পড় মারার জন্য হৃদ খান এত তোড়জোড় করে অনুসন্ধান করে বউকে খুঁজছে, বিষয়টি ভাবতেই সে অবাক। মূল কথা, আসিফের যুক্তিতে আসলো না হৃদের বউকে থাপ্পড় মারার জন্য খোঁজা বিষয়টা। মেয়েটিকে থাপ্পড়গুলোই বা মারবে কেন? মেয়েটির বা কী দোষ? এমন তো না যে হৃদ খান ভালোবাসে বউকে খুঁজে পাওয়ার জন্য, বা তার ভালোবাসার বিয়ে করা বউ হঠাৎ পালিয়ে গেছে, কোনোটাই না। আবার এমনটাও না যে মেয়েটিকে পেলে হৃদ খান তাকে নিয়ে খুশি খুশি সংসার করবে। তেমন কিছুই করবে না, তাহলে শুধু শুধু মেয়েটাকে থাপ্পড় মারবে কেন? কি অপরাধ মেয়েটির? তাছাড়া হাফেজ সাহেবও বা মেয়েটির খোঁজ দিবে কিভাবে? আসিফ যতটুকু বুঝতে পারছে, অচেনা মেয়েটিকে খোঁজ হাফেজ সাহেব কেন, কেউই বলতে পারবে না। অচেনা মেয়েটি আসলে কে ছিল? যতদিন না মেয়েটির নিচ থেকে ধরা দিচ্ছে হৃদের কাছে, ততদিন পর্যন্ত হয়তো হৃদ খানও নিজের বউকে শনাক্ত করতে পারবে না, এতটাই নিশ্চিত আসিফ। কিন্তু মুখ বাড়িয়ে কিছুই বলতে পারল না হৃদকে, সে ভয়ে। তাই শুধু হাত বাড়িয়ে হৃদ থেকে হাফেজ সাহেবের নাম্বারটা নিতে নিতে সম্মতি দিয়ে বলল, জি ভাই, কাজ হয়ে যাবে। অবস্থানটা হৃদের গুলশানের বাড়িতে। এখানে হৃদের এক রাত বসবাস বডিগার্ড ও বেশ কিছু ছেলেদের নিয়ে। আসিফ হৃদের কথা মতো হাফেজ সাহেবকে রাজশাহী থেকে ঢাকা এনেছে দেখা করাতে। এতে করে হাফেজ সাহেব বেশ ইতস্তত। হৃদ খানের মতো লোক হঠাৎ উনাকে কেন ডাকবে, এই ভেবে তিনি অনেকটা চিন্তিত বটে। তবে আসিফকে তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল উনাকে কেন ডেকেছেন হৃদ খান। উত্তরে আসিফ তেমন কিছুই বলেনি, শুধু জানিয়েছে ভাই আপনার সাথে কথা বলতে চাই এজন্য, ব্যাস। তারপর থেকে উনি খানিকটা চিন্তিত, হঠাৎ ওনাকে কেন জরুরি তলব দিল হৃদ খানের মতো মানুষ। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এমনি এমনি তো আর ওনার মতো একজন মানুষকে ডেকে গোপনীয়ভাবে কথা বলতে চাইবে না হৃদ খান। হাফিজ সাহেব চিন্তিত মুখেই আসিফের পিছন পিছন হৃদের বাড়িতে ঢুকলো। বড়লোকের বিশাল কারবার, সেটা উনি হৃদের বাড়ি দেখে বুঝলো। শৌখিন মানুষগুলার সখ্যতা তাদের বাড়ি দিয়ে বোঝার অনেকটা উপায়। হাফিজ সাহেব মাথা তুলে আশেপাশে তাকিয়ে বাড়ির পরিবেশ দেখতে দেখতে বাসার ভিতর ঢুকলো। এই বাড়িতে কোনো মেয়ে মানুষ দেখলো না উনি, তবে বেশ কিছু ছেলেদের চোখে পড়ল। তিনি বুঝতে পারল রাজনৈতিক কারণে এইসব ছেলেরা হৃদ খানের পেছনে কাজ করে, আর আসিফ তার খাস লোক। হাফেজ সাহেব আসিফের পিছন পিছন যেতে যেতে আবারও একবার বাড়ির আশেপাশে তাকিয়ে হৃদ খানের পরিবারকে খুঁজল, বিশেষ করে হৃদের বউকে। কারণ হৃদ খানের বিয়েটা তাদের বাড়ি থেকে হয়েছিল, ওনার বাবা দিয়েছিলেন। এতদিনে নিশ্চয়ই হৃদ খানের সন্তান হয়ে গেছে, হওয়ার কথা। বিয়ে তো হয়েছে অনেক দিন হলো, প্রায় 2 বছরের কাছাকাছি। তিনি আশেপাশে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফকে পেছন থেকে ডেকে হৃদ খানের পরিবার বা বউয়ের কথা জিজ্ঞেস করবে কিনা এই নিয়ে খানিকটা দ্বিধায় পড়ল। নেতাদের বউয়ের কথা জিজ্ঞেস করলে যদি তারা রেগে যায়, এই ভয়ে চুপ হয়ে গেলেন তিনি। শুধু আসিফকে অনুসরণ করে ড্রয়িং রুম অবধি গেল।
সেখানেও বেশ কিছু ছেলেরা বসে আছে, হাতে পেপার কালেকশন নিয়ে হয়তো কিছু তথ্য জোগাড় করছে তারা। আসিফকে দেখতে পেয়ে তারা সালাম দিল। আসিফ সালামের উত্তর দিয়ে তাদেরকে বাহিরে যেতে বলে হাফেজ সাহেবকে একা ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে গেল সিঁড়ি ধরে দোতলায় হৃদের রুমে। হালকা চাপানো দরজাটা ঠেলে রুমে প্রবেশ করতেই দেখলো হৃদ সোফায় বসে ল্যাপটপে কি যেন টাইপিং করছে, কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে বলতে। আসিফ রুমে প্রবেশ করে চুপচাপ গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল যতক্ষণ না পর্যন্ত হৃদের ফোন আলাপ শেষ হচ্ছে ততক্ষণ। হৃদের ফোন আলাপ শেষ হতেই সুযোগ বুঝে আসিফ হৃদের দৃষ্টি আকর্ষণ করতে বলে উঠল, ভাই, হাফেজ সাহেবকে নিয়ে এসেছে, উনি নিচে বসে আছে। হৃদ কান থেকে সাদা ব্লুটুথটা খুলে টেবিলের উপর রাখতে রাখতে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। এক হাত এখনো তার ল্যাপটপের উপরেই। আসিফের কথায় উত্তরে বলল, ওনাকে উপরে নিয়ে আয়। আসিফ বলল, ভাই, নিচে আউট মানুষ নাই, আমি সবাইকে বাগানে বসতে বলছি, কথা বলতে সমস্যা হবে না। আসিফের কথার উত্তরে হৃদ তেমন কিছু বলল না, শুধু হাত দিয়ে ল্যাপটপের শাটার বন্ধ করতে করতে বলল, তুই যা, আমি আসছি। জি ভাই। আসিফ নিচে এসে হাফেজ সাহেবের সাথে গুটি কয়েক মিনিট অপেক্ষা করতেই হৃদ গম্ভীর মুখে নিচে নেমে আসলো। গায়ে ফর্মাল ড্রেস, কালো টি শার্ট, সাথে কালো ট্রাউজার, যেমনটা সে রোজ পরে থাকে তেমনই। হৃদ হাফেজ সাহেব মুখোমুখি হতেই উঠে দাঁড়ান তিনি। হৃদকে সালাম দিতেই হৃদ সালামের উত্তর দিয়ে উনাকে বসতে বলে সেও বসে যায়। দুজন মুখোমুখি সোফায় বসা। আসিফ হৃদের পাশে দাঁড়ানো। থমথমে পরিবেশে হাফেজ সাহেব বেশ ইতস্তত করলো হৃদের সাথে কথা বলতে। হৃদ উনার ভাবভঙ্গিমা বুঝতে পেরে সোজা সাপটা বলতে শুরু করলো। ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সোজা পয়েন্টে আসি। আপনাকে বিশেষ প্রয়োজনে ডাকা হয়েছে এখানে। আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমার লোক আপনার বাসায় কেন গিয়েছিল। হৃদ কথাটা বলে দৃষ্টি তুলে হাফেজ সাহেবের দিকে তাকাতেই তিনি হতবাক হয়ে মাথা নাড়িয়ে না বুঝান। এর মানে তিনি জানেন না। হৃদ খানিকটা কপাল কুঁচকে ওনার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ দ্রুত বলে ওঠে, ভাই, উনি তো বাসায় ছিল না, রাজশাহী ছিল, হয়তো ওনার পরিবার আমার কথা জানেনি। হৃদ বিরক্তিতে কপালে ভাঁজ আরো দৃঢ় হয়। যখন হাফেজ সাহেব আসিফের কথায় সম্মতি জানায়, সে তার বউকে সিরিয়াস খুঁজছে, অথচ এখানে সবার ঢিলামিটা পছন্দ হচ্ছে না। হৃদ যে তার বউকে খোঁজ নিয়ে সিরিয়াস, সেটা কি কেউ বুঝতে পারছে না? নাকি হৃদের মধ্যে সিরিয়াসনেস ভাসে না এই বিষয়ে? হৃদের বিরক্তির রেশ কাটাতে সোজা সাপটা বলে ওঠে, আপনার হয়তো মনে আছে আপনার বাবা আমার বিয়ে আপনাদের বাড়িতে দিয়েছিল, কিন্তু কার সাথে দিয়েছিল সেটা জানতে চাই। সোজা সাপটা বলতে গেলে মেয়েটার পরিচয় বা খোঁজ চাই। হৃদের কথায় আকাশ থেকে পড়ল এমন অবস্থা হলো হাফেজ সাহেবের। তিনি হতবাক হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। মোট কথায় এই মুহূর্তে তিনি হৃদের কথাগুলো হজম করতে পারছেন না, কারণ উনাদের জানা মতে হৃদ খানের সাথে থাকা মেয়েটির হৃদের প্রেমিকা হবে বলেই উনার বাবা কাজী মোল্লা সাহেব সেদিন রাতে তাদের বিয়ে দিয়েছিল। কিন্তু এখন বলছে মেয়েটিকে হৃদ খান চেনে না, তার পরিচয় হাফেজ সাহেবের কাছে চাইছে। এখন হাফেজ সাহেব সেই মেয়েকে পাবে কোথায় যার সাথে হৃদ খানের বিয়ে হয়েছিল? সেই মেয়েকে তো তিনি চিনেন না। হৃদ খানের সাথে প্রথম এবং লাস্ট দেখেছিল, তাও ঝড় তুফানের রাতে। এখন এই যদি হৃদ খানকে বলাতে রেগে যায় তো? হাফেজ সাহেব বিভ্রান্তিকর পরিস্থিতি বুঝতে পেরে মৃদু ঘামতে লাগলো এসির নিচে বসেও। এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন সেদিন রাতে ওনার বাবা আসলে কি ভুলটাই না করেছিল অপরিচিত দুইজন মানুষ বিয়ে দিয়ে। ওনার বাবাই বা কি করতেন? তিনি একজন ধর্মপ্রন্থী মানুষ। অশ্লীল চলাফেরা ওনার পছন্দ না। তারপর আবার হৃদ খান ও সেই মেয়েটির অবস্থাও ছিল বিধ্বস্ত। ওনারা কেন? সেদিন রাতে যে কেউ তাদের দেখতে একই ভুলটা করত। হাফেজ সাহেব খানিকটা অসহায় বোধ করে মুখ তুলে তাকালো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। হৃদ উত্তরের আশায় ওনার দিকে তাকিয়ে আছে হালকা কপাল কুঁচকে।
হাফেজ সাহেব হাঁসফাঁস করে বলল, আপনাকে নিয়ে সেদিন রাতে যে মেয়েটি এসেছিল আমাদের বাসায় সাহায্যের জন্য, তাকে আমি বা আমার পরিবারের অন্য কেউ কখনো দেখেনি বা চিনি না। আমার বাবা মেয়েটিকে আপনার প্রেমিকা ভেবেই সেদিন রাতে বিয়েটা দিয়েছিল, তাই সে মেয়েটির কোনো পরিচয় আমাদের কাছে নেই। হাফেজ সাহেবের সহজ সরল কথায় মেজাজ খারাপ হলো হৃদের। সে তীর মেজাজে দাঁত চেপে বলল, ভাত খেয়ে বয়স বাড়িয়েছেন নাকি ঘাস চিবিয়ে? পরিচয় না নিয়ে দুইজন অপরিচিত মানুষকে বিয়ে দিয়ে দিলেন, আর এখন বলছেন পরিচয় দিতে পারবেন না। মূর্খতা একটা লিমিট থাকে। হৃদের রাগে অসহায়ত্ব প্রকাশ করলো হাফেজ সাহেব। তিনি এখন বুঝতে পারছেন তিনি সেদিন রাতে কতটা ভুল করেছিল দুজন অসহায় মানুষদের হঠাৎ বিয়ে দিয়ে। অপরিচিত মেয়েটি অবশ্য বারবার কেঁদে কেঁদে ওনাকে বলেছিল যে হৃদ খানকে সে চিনে না, কিন্তু তিনি বিশ্বাস করেননি। অথচ আজ ভীষণ অপরাধ বোধতায় ভুগছেন। ওনার কাছে কাবিননামার কাগজটিও নেই যে মেয়েটির তথ্য জোগাড় করে হৃদ খানকে দিবে তার বউকে খুঁজে বের করার। কারণ ভয়ঙ্কর আগুনে ওনার বাবা সহ সকল কাগজপত্র পুড়ে ছাই, নিঃস্ব তিনি। হাফেজ সাহেব অত্যন্ত অনুতাপের সাথে মাথা তুলে হৃদের দিকে তাকিয়ে অপরাধী গলায় বলতে চাইল। আসলে আমরা হৃদ বাধা দিয়ে পুনরায় মেজাজ দেখিয়ে বলল, আসলে কি, কতটা মূর্খতা কাজ করেছেন আপনারা সেটা বলবেন? হৃদের চেহারার রং বদল হতে দেখে পাশ থেকে দ্রুততার সঙ্গে মুখ খুলল আসিফ। সে হাফেজ সাহেবকে সহজ প্রশ্ন করে বলল, আচ্ছা, বিগত দিনের মধ্যে ভাবি বা তার পরিবার থেকে কেউ এসেছিল আপনাদের বাড়িতে হৃদ ভাইয়ের খোঁজ করতে? হাফেজ সাহেব হৃদের থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। ধীরস্তে মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে আসিফের প্রশ্নের উত্তরে বলল, না, আসেনি। ও আচ্ছা, এমনিতে ভাবির কোনো পরিচয় দিতে পারবেন বা বলতে পারবেন ভাবি দেখতে কেমন ছিল? তাহলে আমরা আর্টিস্টম্যান দিয়ে ভাবির একটা ছবি আঁকিয়ে রাখবো খোঁজার সুবিধার্থে। হাফেজ সাহেব এবার ভীষণ দ্বিধায় পড়ল। তিনি সত্যি সেদিন রাতের মেয়েটিকে এত লক্ষ্য করেনি। হুজুর মানুষ হয়ে আরেকজনের বউকে লক্ষ্য করাটাও পাপ। তাই তিনি যতটুকু দেখেছিল এখন সেই চেহারাটা তেমন মনে নেই। ওই আদো আদো হালকা মনে আছে, ছোট্ট একটা মেয়ে ছিল, লাল হেজাব আর শাড়ি পরা। ডান চোখের ভেতর ছোট্ট একটা তিল ছিল। মেয়েটির কাদার সময় লক্ষ্য করেছিল, ব্যাস এতটুকু। আমি হুজুর মানুষ, তাই মেয়েটিকে তেমন লক্ষ্য করিনি। তবে যতটা দেখেছিলাম, এতদিনে মেয়েটির চেহারাও ভুলে গেছি। শুধু মনে আছে স্বল্প বয়সী শাড়ি আর লাল হিজাব পরা একটি মেয়ে ছিল। দেখতে মাশাআল্লাহ, ডান চোখের মণির পাশে ছোট একটা তিল ছিল, কিন্তু চেহারার গঠন বর্ণনা করার মতো এই মুহূর্তে এমন তেমন কিছুই মনে নেই স্যার। হৃদের বদৌলতি চেহারাটা ধীরে ধীরে শান্ত হয়ে আসলো হাফেজ সাহেবের কথা শুনে। হৃদ জানে যে নিজ থেকে লুকায় তাকে খুঁজে বের করা মুশকিল। তার অচেনা বউও তাই ধরা দেবে না বলেই গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে কে জানে। হৃদ মনস্তাত্ত্বিক বিষয় ভেবে গা ছেড়ে সোফায় মাথা ঠেকিয়ে বসলো। দায়সারা ভাব নিয়ে বলল, বুঝলেন হাফিজ সাহেব, অচেনা বউটা আজকাল আমার মাথা ব্যথা থেকে বুক ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে যত খোঁজার চেষ্টা করছি ততই হারিয়ে যাচ্ছে। আসলে বেয়াদব বইয়ের পাল্লায় পড়েছি, বুঝতে পেরেছেন? বিয়েটা করেই সে গায়েব। এখন কি করি বলুন তো? অপরাধী হাফেজ সাহেব হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। ওনার বলার বা করার মতো কিছুই নেই আপাতত। এক বুক হতাশা নিয়ে 15 দিনের মতো বাড়িতে থেকে সুস্থ হয়ে চট্টগ্রাম শহরে ফিরেছিল আরও 15 দিন আগে। তারপর থেকেই মায়াদের রেগুলার কলেজ, কোচিং এসব চলছে। রোজকার রুটিন মাফিক পড়াশোনা, কাজটাও চলছে। বলতে গেলে সময়ের কাজ নিজ গতিতেই চলছিল, কিন্তু থেমেছিল মায়ার বিষণ্ণ মনের অবস্থাটা। অচেনা এক স্বামীর জন্য যেন প্রতিনিয়ত একটু একটু করে ছটফট করে তাকে চেনার আশায়। লোকটা দেখতে কেমন হতে পারে সেই চিন্তা করতে করতে একটা কাল্পনিক চিত্র এঁকে ফেলেছে মায়া মনে মনে। অচেনা স্বামীকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতে করতে লোকটার প্রতি কেমন যেন অদৃশ্য টান অনুভব করে আজকাল।
বলতে গেলে মায়ার মনে ছোট্ট একটা ঘর তৈরি হয়েছে লোকটার জন্য, যাকে খুঁজে পাওয়া মায়ার সাধ্যের বাইরে। সেদিন নরসিংদী থেকে হতাশ হয়ে ফিরলেও মায়া ফিরেছিল অসুস্থ মন নিয়ে, তীব্র কষ্টে।